উড়াল একটা বন্ধুত্বের সিনেমা, বন্ধুত্বের গল্প। সেখানে আসলে কুমকুমের চরিত্রটা বা কুমকুমের ক্যারেক্টারটা নিয়ে আমরা একটু শুনতে চাই প্রথমে। আচ্ছা, কুমকুমের চরিত্রটা আসলে কুমকুম খুবই দুরন্ত, খুবই হ্যাপেনিং, চিয়ারফুল একটা ক্যারেক্টার। গ্রামে সবাই ওকে অনেক পছন্দ করে, মহাজনের মেয়ে। আর সেখান থেকে ওর অনেক বন্ধু বান্ধব, সারাদিন ওদের সাথেই থাকে, এমন একটা মেয়ে। আর পরে এমন একটা জায়গায় গল্পটা টার্ন হয় যে ওর বাবা নিজেই বলে দেয় যাতে মেয়ের নাম আর কেউ ঘরে না নেয়। তো সেটা কেন হয় সেটা যারা সিনেমাটা দেখেছে তারা হয়তো বুঝবে। তো কুমকুম খুবই চিয়ারফুল একটা মেয়ে ছিল, ওখান থেকে এমন একটা ব্যাপার হয় যে ওকে আর আসলে মানে সবার যে পছন্দের ব্যাপারটা ছিল সেটা কোথাও না কোথাও চলে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাব্যকথা আসলে এই সিনেমাতে কিভাবে যুক্ত হয়েছিল, পেছনের গল্পটা কেমন ছিল? আচ্ছা, আমার শুরুটা হচ্ছে নাচ দিয়ে। আমি প্রথম নাচ শিখি প্রমা অবন্তী ম্যামের কাছে চিটাগাঙে, এবং এরপরে থিয়েটার করেছি ফেমে অনেক বছর। ঢাকা আসার পর আমি আসলে অভিনয় করব এই ব্যাপারটা তখন ওভাবে মাথায় ছিল না। আমি ভয়েস ওভারের কাজ করি সিসিমপুরে, প্রায় অনেক দিনই কাছে ইনভলভ ছিলাম প্রজেক্টে। এরপর একদিন আমার মাসি হন, উনিও ইন্ডাস্ট্রিতে আছেন, আমার মার ফ্রেন্ড সঙ্গীতা চৌধুরী। তো উনি আমাকে বলেন একটা সিনেমার কথা, আসলে প্রথম আমাকে সিনেমার ব্যাপারে বলেননি, আমাদের গল্পটা যিনি লিখেছেন সম্রাট স্যারকে আমার ব্যাপারে বলেন। তো এরপর সম্রাট স্যার একদিন বাসায় আসেন, এরপর এমনি আমার সাথে নর্মালি কথা বলছিলেন যে আমি সুইমিং করতে পারি কি না, বা একদম কনভারসেশনের মতনই ছিল। এরপর আমাকে জানানো হলো যে ওনারা আমাকে একটা সিনেমার জন্য ভাবছেন। তারপর জুবাইর স্যার এসে আমার সাথে কথা বলেন, ডিরেক্টর আমাদের। তারপর স্ক্রিপ্ট পড়ার পরে কুমকুমের চরিত্রে আমার আসা। এই যে সিনেমাটা প্রথমে ভাবনাটা কি ছিল যে একটা সিনেমা করব, অভিনয় করব, সেই উদ্দীপনার জায়গাটা কেমন ছিল, এবং আফটার স্ক্রিনে আসার পরে সিনেমাটা কি মনে হয়েছে আসলে কুমকুমের? আচ্ছা, আমি তো আসলে মানে থিয়েটার যে করেছে এটা কখনো না এমন ছিল না যে আমি অভিনয় শিখতে যাচ্ছি বা আমি থিয়েটার করা শুরু করি তখন আমার 6 কি 7 এমন বয়স। তো আমি ওখানে খেলতেই যেতাম, এক সেন্সে একটা খেলার ছলে করা। সেখান থেকে যখন একটা বিগ স্ক্রিন প্রজেক্টটা আমি করছি, এটা যখন কনফার্ম হলো, প্রথমে তো আমার আসলে মনে হচ্ছিল আসলে কি হবে না হবে, কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই। তারপর যখন সেটে যাই তখন গিয়ে বুঝি আমার এখনও অনেক কিছু শেখা বাকি, কারণ ক্যামেরার সামনে আগেও কাজ করেছি, কিন্তু ক্যামেরার সামনে অভিনয় করাটা অনেকটা ডিফারেন্ট থিয়েটারের থেকে। তো অনেক কিছু শিখেছি, আর এখন যখন স্ক্রিনে দেখছি নিজেকে, এখন অনেক কিছুই বদলে গেছে, অনেক কিছু নতুন অভিজ্ঞতা হচ্ছে যেটা হয়তো আগে কখনো হয়নি। তো সেই জায়গা থেকে খুবই গ্রেটফুল আর খুবই ভালো লাগছে। বাংলাদেশের কোন অভিনেতা অভিনেত্রীদের কাজ দেখে আসলে মনে হয় যে মুগ্ধতা ছড়ায় বা ভালো লাগে? বাংলাদেশে অভিনেতাদের কথা যদি বলি, আমার চঞ্চল স্যারের কাজ অনেক ভালো লাগে, ওনার অভিনয় খুবই ভালো লাগে। আর আমি ওনার কিছু ইন্টারভিউসও দেখেছি, উনি খুবই ডাউন টু আর্থ একজন মানুষ, তো ওনার কাজ আমার খুবই ভালো লাগে। আর ইদানিং খায়রুল বাশার ভাইয়ার বেশ কিছু কাজ দেখেছি, প্রান্তর দস্তিদার ভাইয়ার কিছু কাজ দেখেছি, তো ওনাদের কাজও আমার বেশ ভালো লাগে। আপনি কাদেরকে ফলো করেন বলিউডে? আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী হলো প্রিয়াঙ্কা চোপড়া। ওনার বেশ কিছু কাজ, সেটা বরফি হোক, ম্যারি কম হোক। আর আমি আসলে ইন্ডিয়ান কন্টেন্ট বেশ অনেক দেখি। তো প্রিয়াঙ্কা ম্যামের শুধু অভিনয়ের ব্যাপারটা আমি বলবো না, ওনার ইন্টারভিউ স্কিলস বা ওনার কথা বলা, ওনার সব কিছু মানে খুবই ইন্সপায়ারিং, এবং আমি এক সেন্সে ওনাকে আইডল ফিগার হিসেবেই মানি বলা যায়। আর আলিয়া ভাট এর মধ্যে অনেক বেশ ভালো কিছু কাজ করেছেন, তো ওনাকেও বেশ ভালো লাগে। আর বলিউডের বাইরেও ওটিটিতে যারা এখন কাজ করছেন এরকম অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন, অনেক সমৃদ্ধ সেই জায়গা থেকে আছে। আলিয়া ভাটের যদি কোনো একটা চরিত্র মানে আপনার করার সুযোগ হতো, আপনি কোন চরিত্রটি করতেন? এটা আমি জানি না আমি আসলে ওভাবে আলিয়ার মতো করতে পারতাম কিনা, কিন্তু হাইওয়ে একটা মুভি খুবই আন্ডাররেটেড ছিল, খুব একটা কথা হয়নি, কিন্তু হাইওয়েতে আলিয়ার যে ক্যারেক্টারটা ছিল মানে খুবই ভালো লেগেছিল ওই ক্যারেক্টারটা। তারপর গঙ্গুবাই কয়েকদিন আগে দেখলাম, আমার মনে হয় না আমি কখনো ওই লেভেলে অভিনয় হয়তো শিখে কোনো একটা সময় হয়তো করতে পারবো, কিন্তু এই দুটো ক্যারেক্টার আমার বেশ পছন্দ।
মানে আলিয়া ভাটের আসলে এই চরিত্র দুইটা একদম মানে ওর লাইফ টাইম, যেমন হচ্ছে আমাদের রণবীর কাপুরেরও কয়েকটা মুভি আছে বা চরিত্র আছে, বিশেষ করে সঞ্জু বা রকস্টারে, হ্যাঁ বরফিতেও ওর যে অভিনয় সেই জায়গাটা দুর্দান্ত। আমাদের এই কন্টিনেন্টের নায়িকারা কেন আসলে কাব্যকথার আইডল হলো না? বাংলাদেশে হ্যাঁ না, এমন না যে বাংলাদেশের কেউ আমার আইডল হয়নি। না, এখন তো বানানো যাবে না, আপনার আইডল প্রিয়াঙ্কা চোপড়া, আপনি বলেছেন, কেন হলো না আসলে? প্রিয়াঙ্কা চোপড়ার ব্যাপারটা আসলে আমি যেটা বললাম, ইন্ডিয়ায় তো মিডিয়া কভারেজটা বা কন্টেন্ট মিডিয়া যেটা আমরা বলি ওটা অনেক বেশি অ্যাক্টিভ আমাদের এখনকার সময়ের থেকে। তো আমি আসলে যদি কন্টেন্ট কনজামশনের কথা বলি, তো ওই ইন্ডিয়ান কন্টেন্টগুলো আমিও স্বাভাবিকভাবে বেশি দেখি, তো সেই সূত্রে হয়তো আমি আরও বেশি জানি। আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছেন ওনারা যদি খুব ভালো অভিনয়, অনেকেই অনেক ভালো অভিনয় করেন, কিন্তু ওনাদের ব্যাপারে পার্সোনালি জানার জায়গাটা খুব একটা তো নেই আসলে। মানে ইন্টারভিউজও দেখলে কতটাই বা জানতে পারবো আমি। সেই সূত্রে ইন্ডিয়ান অভিনেতা যারা, ওদের পার্সোনাল ব্যাপারগুলো বা ওদের জার্নিগুলো আরও অনেক বেশি গ্লোরিফাইড আমার কাছে মনে হয়। কন্টেন্টের চাহিদার জায়গাটা বলি, সেই জায়গাটা আসলে বাংলাদেশ কতটা বেশি এগিয়েছে বা তৈরি করতে একদম পেরেছে? অনেস্টলি যদি বলি, আমি তো ছোটোবেলা থেকেই যেহেতু কাজ করছি, সেই সূত্রে হয়তো আমি চিনি বা কাজ দেখি বলে আমি জানি। আমার ফ্রেন্ড সার্কেল যারা, আমি যদি এখন বলি যে একটা আমার সিনেমা আমার ফ্রেন্ডরা দেখতে এসছে, কিন্তু আমি যদি বলি এমনি একটা বাংলা সিনেমা কেউ দেখতে যাবে, আমার ফ্রেন্ডরা তো প্রথমেই না বলে দেবে যে না বাংলা দেখবো না। এবং এটা এমন জায়গা থেকে না যে ওরা ওদের দেশের প্রতি সম্মানটা নেই, যখন একটু এন্টারটেনমেন্টের সময়টা পাই, আমি এমন কিছু কেন দেখবো যেটা আমার ভালো লাগছে না। তো সেটা ভালো না লাগার কারণ এমন না যে ভালো কাজ হচ্ছে না, যে ভালো কাজগুলো হচ্ছে ওগুলো হয়তো এতটা এক্সপোজার পাচ্ছেই না যে মানুষ ওটা দেখবে বা পছন্দ করবে। যেই কাজগুলো হয়তো এক্সপোজার পাচ্ছে সেগুলো হয়তো সবাইকে খুব একটা টানছে না বলেই হয়তো এই ব্যাপারটা হচ্ছে। অবসরে কি করেন? বই পড়ি, নাচ প্র্যাকটিস করি বা ঘুমিয়ে সময় কাটাই। প্রিয় গানের শিল্পীকে? আমাদের পাশের ইন্ডাস্ট্রিতে শ্রেয়া ঘোষাল ম্যামের গান খুবই ভালো লাগে। আর ইদানিং আমি মাশা আপুর বেশ কিছু গান শুনলাম, মাশা ইসলাম, তো ওনার গান ভালো লাগে। ওকে, প্রিয় কোরিওগ্রাফার বা ডান্সারকে আমি যদি পুরো কন্টিনেন্টকে ধরি? প্রিয় ডান্সার বেশ কিছুজন আছে, কিন্তু আমি আমাদের জায়গা থেকে বললে আমার টিচার মুনমুন আহমেদ ম্যাম, আমার ওনার কোরিওগ্রাফি খুবই ভালো লাগে। রিদি আপুর কাজ আমার বেশ ভালো লাগে। তারপর মুবাশির আইরা, ওনার কোরিওগ্রাফিগুলো খুবই ভালো লাগে। তিনজন অভিনেতার নাম বলবো, তরুণ: শরীফ সিরাজ, সোহেল মন্ডল, মাহফুজ মুন্না। একটু সিরিয়াল করবে মানে অভিনয়ের দিক দিয়ে। শরীফ স্যার যেহেতু অনেক সিনিয়র ওনাদের মধ্যে, তো আমি ওনাকেই প্রথমে রাখি। সব সময় আমরা কেন বড়দেরই মানে আগে দিতে হবে, এটা কেন? মানে আপনার যেটা মনে হয় আপনি মুন্নাকে লাস্টে রাখবেন আমার মনে হয়েছে। না, আমার মুন্না ভাইয়ের অভিনয় খুবই ভালো লাগে, এটা ওকেও আমি বলেছি যে আমি ওর অভিনয় প্রথম রাখবো। এক, হ্যাঁ রাখা যায় তাহলে সেই ক্ষেত্রে। সোহেল মন্ডল না শরীফ সিরাজ? আমি তো শরীফ স্যারের কাজ বেশি দেখেছি সেই সূত্রে, কিন্তু আমি সোহেল মন্ডলের ভাইয়ার বেশ কিছু কাজ এর মধ্যে দেখেছি। এইভাবে র্যাঙ্ক করা যাবে না, আসলে ওরা তিনজনই খুবই ভালো অভিনয় করে। বাংলাদেশের একদম প্রিয় অভিনেত্রীকে, কোর, যাকে দেখলে নায়িকা মনে হয়? জয়া হাসান ম্যাম। জয়া হাসান। ওকে, কাকে দেখলে নায়ক মনে হয় না? মনে হয় না? ইয়েস। না, এমন কারণ নাম আসলে ওভাবে মাথায় আসবে না এখন।